দেশের ইতিহাসের অন্যতম নিদর্শন লিঙ্কন মেমোরিয়ালের ভূগর্ভে লুকিয়ে থাকা এক বিশাল ও রহস্যময় অংশ এবার সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এই মেমোরিয়ালের নিচের এই অংশটি আন্ডারক্রাফট নামে পরিচিত। দীর্ঘ 1 শতাব্দীরও বেশি সময় ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা এই ভূগর্ভস্থ অংশটি দেশের 250তম স্বাধীনতা বার্ষিকীর প্রাক্কালে এক নতুন প্রদর্শনী হিসেবে দর্শকদের সামনে হাজির করা হচ্ছে। আগামী 25 জুন থেকে সর্বসাধারণের জন্য এটি সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া হবে। 1914 সালে পটোমেক নদীর অববাহিকার নরম মাটিকে স্থিতিশীল রাখতে 122টি বিশাল কংক্রিটের স্তম্ভের উপর লিঙ্কন মেমোরিয়ালের এই মজবুত ভিত্তি গড়ে তোলা হয়েছিল। এবার 15,000 স্কোয়ার ফিটের একটি আধুনিক প্রদর্শনী এলাকা, কাচের দেয়াল, মাল্টিমিডিয়া প্রজেকশন এবং ঐতিহাসিক নিদর্শনের মাধ্যমে সেই আদি প্রকৌশল ও ইতিহাসকে তুলে ধরছে। এই ঐতিহাসিক মুহূর্ত প্রদর্শনীর তাৎপর্য নিয়ে ন্যাশনাল মল অ্যান্ড মেমোরিয়াল পার্কসের সুপারিনটেন্ডেন্ট কেভিন গ্রিস জানান, স্তম্ভগুলো সম্পূর্ণ আদি রূপেই রেখে দেওয়া হচ্ছে যাতে দর্শনার্থীরা মেমোরিয়ালটি নির্মাণের সময়কার পরিবেশ অনুভব করতে পারে। So these are the original columns. We did not make this. This is all original. We left this original so you could feel it, touch it. The idea is that you can maybe simulate, look yourself as if you were down here building the memorial. মাটির উপরের মেমোরিয়ালের পাশাপাশি মাটির নিচের এই ভূগর্ভস্থ অংশটির পেছনে সাধারণ মানুষের অক্লান্ত শ্রম ও অবদানের কথা উল্লেখ করেন গ্রিস। The importance of the memorial itself above the ground is well known and it's over 100 years old. This has been here the entire time too. This is the part of the memorial. তিনি মনে করেন দেশের 250তম স্বাধীনতা বার্ষিকীতে এই ভূগর্ভস্থ অংশটি সাধারণ মানুষের সামনে নিয়ে আসা সঠিক একটি সিদ্ধান্ত। এটি সবাইকে মনে করিয়ে দিবে কোনো বড় অর্জনের পেছনে কতটা কঠোর পরিশ্রম আর ত্যাগের প্রয়োজন হয়। একই সাথে এর মাধ্যমে সম্মান জানানো হবে সেই সব শ্রমিকদের যাদের নাম কোনো পাথরে খোদাই করা নেই, কিন্তু আন্ডারক্রফটের দেয়ালে গ্রাফিতির মাধ্যমে তারা নিজেদের অস্তিত্বের চিহ্ন রেখে গেছেন। I think it's very fitting that after 100 years we pull that back on the 250th birthday so that we can remind ourselves of what it takes to do the things that we do. কেভিন গ্রিস আরো জানান, 2010 সাল থেকে শুরু হওয়া এই লিঙ্কন মেমোরিয়াল আন্ডারক্রফট মিউজিয়াম প্রকল্পের কাজ আধুনিক নির্মাণশৈলীর অভাবনীয় অগ্রগতির কারণে লক্ষ্যমাত্রার অনেক আগেই শেষ করা সম্ভব হয়েছে। আর সে কারণেই স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানের আগেই এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। This has been being built since 2010, and originally we wanted it. I had a goal of a little later in the year, and then we had some breakthroughs in some construction. এমন একটি ঐতিহাসিক নিদর্শনের মূল তত্ত্বাবধায়ক হতে পেরে তিনি এবং তার পুরো দল খুবই গর্বিত বলে জানান গ্রিস। That's what makes us a democracy, is our ability to the First Amendment. That's why it's called the First, right? So the fact that this has become a centerpiece for that, I'm very, very proud of that. And our team and I are very proud to be the custodians to take care of it. এই আন্ডারক্রফট প্রদর্শনীতে দর্শনার্থীরা ইমানসিপেশন প্রোক্লেমেশন বা দাসত্ব মুক্তি ঘোষণার মূল স্বাক্ষরিত কপি, ত্রয়োদশ সংশোধনীর দলিল এবং শ্রমিকদের ঐতিহাসিক গ্রাফিতি দেখার সুযোগ পাবেন। আগামী 25 জুন থেকে এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত করে দেওয়া হবে। দীর্ঘ 53 বছরের শিরোপা খরা কাটিয়ে নিউইয়র্ক নিক্সের NBA চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উৎসবে মেতে ওঠে পুরো নিউইয়র্ক সিটি। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বৃহস্পতিবার লোয়ার ম্যানহাটনে ঢল নামে প্রায় 2 মিলিয়ন ভক্তের। নিউইয়র্ক সিটির ইতিহাসে অন্যতম বৃহত্তম এই টিকার ট্যাপ প্যারেডে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ভক্তরা বলেন, এমন আনন্দময় মুহূর্ত হয়তো জীবনে একবারই আসে। সকাল থেকে লোয়ার ম্যানহাটনের ঐতিহাসিক ক্যানিয়ন অফ হিরোজ রূপ নেয় অরেঞ্জ আর ব্লু কালারের মহাসমুদ্রে। নিউইয়র্ক নিক্সের ঐতিহাসিক NBA চ্যাম্পিয়নশিপ জয় উদযাপন করতে বৃহস্পতিবার রাজপথে নেমে আসেন শত হাজার ভক্ত। প্রিয় তারকাদের এক নজর দেখতে অনেক ভক্ত আগের রাত থেকেই জায়গা দখল করেন। সকালেই প্যারেড রুটের দর্শক এলাকা ভরে যাওয়ায় অনেক জায়গায় প্রবেশ নিয়ন্ত্রণ করতে হয় কর্তৃপক্ষকে। We wish all those people over there could be here, but we'll get them over here. We'll get them over here. We got everybody outside. You see the cops, they holding us back. You heard? Because we outside, we wilding right now. You know what I'm saying? We outside. Look at all these people. Jalen Brunson, you know, you're the king. Let's go Knicks. Knicks in 5. OG Anunoby for the winning shot. Let's go Knicks. Knicks in 5. Che Rugg is trash. Wemmy's trash. Knicks the best. Knicks in 5, baby. Let's go. New York, #1.
সান আন্তোনিও স্পার্সকে হারিয়ে দীর্ঘ 53 বছরের অপেক্ষার অবসান ঘটায় নিউ ইয়র্ক নিক্স, আর তাই সম্ভাব্য বৈরী আবহাওয়ার পূর্বাভাস উপেক্ষা করেই ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে হাজির হন ভক্তরা। প্রবীণ সমর্থকরা বলছেন, অর্ধ শতাব্দীর বেশি সময় অপেক্ষার পর এমন জয় ও উদযাপন তাদের জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা। The Knicks fans just make it such a good environment for us. It's so beautiful. This was a lifetime. That's why I had to come out here all the way from Long Island, and I'm waiting for the Knicks to pass by so I can wave and take a couple of pictures. But this is once in a lifetime thing. It will never happen again. This is history in the making. Listen, this is historic. And at my age right now, there's not too much probably I'm going to see. So we don't know. I know that the governor said yesterday we're going to leave the train station that's colored blue and orange until the next championship. So let's see what happens. এবারে প্যারেড ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ইতিহাসে কোনো অনুষ্ঠানের জন্য সর্বোচ্চ 10,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয় এই প্যারেডকে ঘিরে। ব্যাটারি পার্ক থেকে শুরু হওয়া বর্ণাঢ্য টিকার টেপ প্যারেড ব্রডওয়ে হয়ে শেষ হয় সিটি হলে। সেখানে মেয়র জোরান মামদানি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের হাতে তুলে দেন কি টু দ্য সিটি বা সিটির প্রতীকী চাবি। 53 বছরের অপেক্ষার পর এই আনন্দের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না বলে জানান মেয়র জোরান মামদানি। সিটি হলের মূল আনুষ্ঠানিকতার পর উৎসবে নতুন মাত্রা যোগ করেন পপ তারকা এলিসিয়া কিস। তার বিখ্যাত গান এম্পায়ার স্টেট অফ মাইন্ডের সুরে সুর মেলান উপস্থিত জনতা। এর আগে 2024 সালে WNBA চ্যাম্পিয়ন নিউ ইয়র্ক লিভার্টিকে টিকার টেপ প্যারেডে বরণ করা হয়েছিল। তবে নিউ ইয়র্ক নিক্সের ইতিহাসে এবারই প্রথম এমন আয়োজন। Parade, you know, Knicks finally won. Let's fucking go Knicks. Knicks tape, baby. This is the fuck we talk about. We run this shit. Shit, let's go Knicks. That's it. Let's go Knicks. Let's go Knicks, baby. Champions. 50 years to get here. Let's get it. প্রচণ্ড ভিড়, গরম আর আবহাওয়ার অনিশ্চয়তা কোনো কিছুই থামাতে পারেনি নিউ ইয়র্কবাসীকে। 53 বছরের অপেক্ষার পর পাওয়া এই শিরোপা যেন পুরো নিউ ইয়র্ক সিটিকে এক করেছে অরেঞ্জ আর ব্লু রঙের উৎসবে। এ যেন পুরো নিউ ইয়র্কের আজীবনের স্বপ্ন পূরণ। 53 বছর পর শুধুমাত্র শিরোপা জয় নয়, নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো তাদের জন্য আয়োজন করা হলো এমন রাজসিক অভ্যর্থনা। পুরো দিনটি যেন নিউ ইয়র্কবাসী নেচে গেয়ে আনন্দে উন্মাদনায় কাটালেন। ইরান চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় ইসরায়েলের মন্ত্রীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, বর্তমানে বিশ্বমঞ্চে প্রেসিডেন্ট ট্রাম্পই ইসরায়েলের একমাত্র শক্তিশালী বন্ধু। সে কারণে তার সিদ্ধান্তের বিরোধিতা করা দেশটির জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্যান্স জানান, এই চুক্তির বিষয়ে শিগগিরই কংগ্রেসকে জানানো হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ওয়াশিংটন তেহরানের সমঝোতা স্মারক কার্যকরের পর থেকে হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা হয়নি, ফলে নৌপথটি দিয়ে জ্বালানি তেল পরিবহন এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। Last night, 12.5 million barrels of oil went through the Strait of Hormuz. That is a high since the beginning of the conflict. Oil prices are down nearly at their level from the pre-war conflict. Gas prices dropped below $4 a gallon today. ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানি নেতাদের অনুমোদিত সমঝোতা স্মারকের 60 দিনের সময়সীমা বৃহস্পতিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। I would say the 60-day period officially started today. It was signed late, and it may have even been signed technically, because of the time shift. I think it's signed. তিনি আরো বলেন, ট্রাম্প প্রশাসন শীঘ্রই এই চুক্তি নিয়ে কংগ্রেসকে ব্রিফ করবে, তবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই তেহরানের উপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রশাসন পুরোপুরি আত্মবিশ্বাসী। There are certain things that don't require congressional approval. We feel quite confident that we can temporarily lift those sanctions without going to Congress and seeking their approval on that. ভ্যান্স স্পষ্ট করেন, ইরানের জন্য আলোচিত $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলে আমেরিকার করদাতাদের এক সেন্টও থাকবে না। কেবল সব শর্ত পুরোপুরি পালন করলে ইরানকে সুবিধা
দেওয়া হবে। ভ্যান্স জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলতি সপ্তাহেই সুইজারল্যান্ডের আলোচনা শুরু হচ্ছে এবং তিনি আমেরিকার আলোচক দলের নেতৃত্ব দিবেন। I think these technical negotiations are going to start sometime this weekend. That's still the plan, but that could change because it's not an easy country, Iran, to get out of, and so we're trying to figure out exactly when that's going to happen. ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রসঙ্গে ভ্যান্স বলেন, ইরানের অধিকাংশ লঞ্চার ধ্বংস করা হয়েছে, তবে চূড়ান্ত চুক্তিতে বিশ্বকে হুমকি দিতে পারে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণে ইরানের উপর নিষেধাজ্ঞা থাকবে। The Iranians don't give up the right of self-defense in their country, but we do expect that as part of the final deal, they are not going to be able to build the kind of missiles that can broadly threaten the entire world. ভ্যান্স স্পষ্ট জানান, ইসরায়েলকে ইরানের সাথে এই শান্তি প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে হবে। The Israelis, just like everybody else, have to respect this peace process that is fundamentally good for them and good for the entire region. ট্রাম্পের সমালোচনা করায় ইসরায়েলের মন্ত্রিসভার সদস্যদের তীব্র নিন্দা জানিয়ে ভ্যান্স মনে করিয়ে দেন, ইসরায়েলকে রক্ষাকারী 2/3 প্রতিরক্ষামূলক অস্ত্র আমেরিকার তৈরি এবং তা আমেরিকার করদাতাদের অর্থায়নে সরবরাহ করা হয়েছে। Is that over the last 3 months, 2/3 of the defensive weapons that have protected your homeland have been built by American hands and paid for by American tax dollars. একই সাথে বৈরুতে ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। Seem to be right on the cusp of a major breakthrough in the agreement, and then all of a sudden there's a major explosion that goes off in a civilian population center in Beirut, and a lot of people who have nothing to do with Hezbollah lose their lives. That's not acceptable. That's the sort of thing. লেবানন পরিস্থিতি নিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, এই শান্তি চুক্তির অন্যতম লক্ষ্য হলো ইরান সমর্থিত হিজবুল্লাহর পরিবর্তে লেবানন সরকারকে দেশের দক্ষিণাঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেয়া। The elected representatives of the people of Lebanon who are able to police southern Lebanon so that Hezbollah is not taken over the country, the Israelis are not threatened, and then consequently the Israelis are not attacking southern Lebanon or Beirut either. That's the plan there. এদিকে পরবর্তী লক্ষ্য কিউবা। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের জবাবে ভ্যান্স জানান, সম্পর্ক উন্নয়নে হাভানার সাথেও আলোচনা চালাচ্ছে ওয়াশিংটন। If they make smart decisions, we're going to have a much better relationship with that island. সমঝোতা চুক্তির আওতায় ইরানের উপর থেকে নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার বিবৃতিতে ইউএস সেন্টকম এই তথ্য জানিয়েছে। তবে চুক্তির সব শর্ত মেনে চলা হচ্ছে কিনা তা তদারকি করতে আমেরিকার যুদ্ধজাহাজ ওই অঞ্চলে অবস্থান করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল সহ সব পক্ষকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তবে সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন ও HR ম্যাকমাস্টার চুক্তির সমালোচনা করেছেন। আমেরিকা ও ইরানের মধ্যে কার্যকর হওয়া সমঝোতা চুক্তির আওতায় ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকার জলসীমা থেকে নৌ অবরোধ আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, ইরানের বন্দরে চলাচলকারী কোনো জাহাজে এখন থেকে আর বাধা দেয়া হবে না। তবে চুক্তির সব শর্ত মেনে চলা হচ্ছে কিনা তা তদারকি করতে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো ওই অঞ্চলে অবস্থান করবে বলে জানিয়েছে সেন্টকম। এদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় লিখেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তি অনুযায়ী লেবানন, হিজবুল্লাহ ও ইসরায়েল সহ সব ফ্রন্টে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রত্যাশা করছেন তিনি। মধ্যপ্রাচ্যের সবাইকে এই প্রতিশ্রুতি বজায় রাখার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, শান্তি আলোচনা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। এই চুক্তিকে আমেরিকার জন্য একটি বড় বিজয় বলেও দাবি করেন তিনি। তবে এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বোল্টন। তিনি এই চুক্তিকে আমেরিকার জন্য একটি সত্যিকারের পরাজয় ও প্রেসিডেন্ট ট্রাম্পের নিজের তৈরি একটি ফাঁদ হিসেবে অভিহিত করেন। বোল্টন সতর্ক করে বলেন, এই চুক্তির মাধ্যমে ইরান তেল বিক্রির রাজস্ব ব্যবহার করে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করবে। একই মত ব্যক্ত করেছেন আরেক সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টারও। ইরানের সঙ্গে হওয়া সমঝোতাকে আমেরিকা, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি। ম্যাকমাস্টারও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইরানকে আর্থিক সুবিধা দেয়া হলে তারা পুনরায় তাদের মিসাইল ও ড্রোন শক্তি বৃদ্ধি করবে এবং তাদের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন করবে। এই চুক্তিকে এক ধরনের আত্মসমর্পণ হিসেবেও বর্ণনা করেন তিনি। অন্যদিকে এই চুক্তি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দেশটির সাবেক কূটনীতিক অ্যালন পিঙ্কাস বলেন, ইসরায়েলের এটি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তার মতে 2015 সালে ইরানের সঙ্গে ওবামা প্রশাসনের পরমাণু চুক্তির বিরোধিতা করার মতো ইসরায়েলের যথেষ্ট সুযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে ট্রাম্পের বিরুদ্ধে যাওয়ার মতো কোনো রাজনৈতিক বা কৌশলগত জায়গা নেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর।
প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে সংস্কারের পরও ওয়াশিংটনের ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রায় $15 মিলিয়ন সংস্কার কাজ শেষ হওয়ার 2 সপ্তাহ না যেতেই পুলের নীল রং উঠে যাওয়া এবং পানিতে শ্যাওলা ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে প্রকল্পটি। সমালোচকরা অভিযোগ করেছেন দ্রুত কাজ শেষ করার তাড়াহুড়া ও পরিকল্পনার ঘাটতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ওয়াশিংটন ডিসির অন্যতম পরিচিত স্থাপনা লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল। একপাশে লিঙ্কন মেমোরিয়াল, অন্য পাশে ওয়াশিংটন মনুমেন্ট। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অনেক মুহূর্তের সাক্ষী এই স্থান। কিন্তু নতুন সংস্কারের পর এবার আলোচনা এসেছে ভিন্ন কারণে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 6 জুন ঘোষণা দেন রিফ্লেক্টিং পুলের সংস্কার কাজ শেষ হয়েছে, কিন্তু 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেখা যায় পুলের নিচের অংশ থেকে নতুন রং উঠে যাচ্ছে। একই সঙ্গে পানির রং প্রত্যাশিত গাঢ় নীলের পরিবর্তে সবুজ হয়ে যায় শ্যাওলার কারণে। চলতি বছর প্রায় $15 মিলিয়ন চুক্তির মাধ্যমে পুলটি খালি করে নতুনভাবে সংস্কার করা হয়। I want my money back after seeing this. I think that it was a huge waste of money to begin with. কলোরাডো থেকে আসা পর্যটক রবার্ট ডেল বলেন, এমন অবস্থা দেখে তিনি হতাশ। তার মতে জনগণের অর্থ আরও ভালো কাজে ব্যবহার করা যেত। সমালোচকরা অভিযোগ করেছেন ঐতিহাসিক স্থাপনার পরিবর্তনে প্রচলিত পরিকল্পনা ও পর্যালোচনা প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। পর্যটক শন স্টিল বলেন, ট্রাম্পের এসব উদ্যোগ রাজধানীর সৌন্দর্য ও মর্যাদা বাড়ানোর পরিকল্পনার অংশ। তার মতে দীর্ঘদিন ধরে অবহেলিত স্থাপনাগুলো নতুনভাবে সাজানোর প্রয়োজন ছিল। তবে বিরোধীরা বলছেন এসব প্রকল্পের ব্যয় ও অগ্রাধিকার নিয়ে বড় প্রশ্ন রয়েছে। হোয়াইট হাউসের সাবেক এথিক্স জার নর্ম আইজেন অভিযোগ করেন, এসব প্রকল্প শুধু সৌন্দর্য বর্ধনের বিষয় নয়, বরং জনগণের সম্পদ ব্যবহারের স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নে জড়িত। তার দাবি, রিফ্লেক্টিং পুলের বর্তমান অবস্থা প্রশাসনের বড় প্রকল্প পরিচালনার দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। It's a shame because the money that all Americans pay at their national parks all across the country are supposed to be going to parks across the country. পর্যটক অ্যারন ওয়েস বলেন, বড় ধরনের জাতীয় প্রকল্পে স্বচ্ছতা, পরিকল্পনা এবং জনগণের অর্থ ব্যবহারের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা থাকা জরুরি। নর্ম আইজেন বলেন, কেনেডি সেন্টার, বলরুম বিতর্ক এবং রিফ্লেক্টিং পুল সবগুলো ঘটনায় একই বড় প্রশ্ন সামনে এনেছে। সরকারি সম্পদ কার স্বার্থে ব্যবহার করা হচ্ছে? তার মতে জনগণের সম্পদ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রাম্প প্রশাসন অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলছে, বিরোধীরা রাজনৈতিক কারণে সমালোচনা করছে। প্রশাসনের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্মাণ ও নকশা বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং রাজধানীকে আরও আকর্ষণীয় করাই তার লক্ষ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।